আসসালামু আলাইকুম। এনসি এবং রসায়নগর পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা এইচএসসি কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। একটা টপিক না, দুটো টপিক। একটা হচ্ছে তোমার তুল্য সংখ্যা, একটা নাম হচ্ছে তুল্য ভর। আমাদের তুল্য ভরটা বের করতে গেলে কিন্তু আমাদের আগে তুল্য সংখ্যাটা জানা থাকে লাগে। এই জন্য আমরা দুইটা টপিকসই তোমার কি আজকে একসাথে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তুল্য সংখ্যাটা পড়ার আগে তুল্য সংখ্যা এক এক রকম ভাবে হতে পারে, ঠিক আছে? যেমন তোমার ধাতুর ক্ষেত্রে একরকম হইতে পারে, অধাতুর ক্ষেত্রে একরকম হইতে পারে। আবার মনে করো ওই আমাদের এসিড অথবা ক্ষারের ক্ষেত্রে একরকম হইতে পারে, অথবা লবণের ক্ষেত্রে একরকম হইতে পারে, অথবা মনে করো জারক বিজারক এর ক্ষেত্রে আবার তুল্য সংখ্যা একরকম হতে পারে। তো আজকের ক্লাসে আমরা যে কোনো পদার্থের অর্থাৎ যে কোনো অবস্থায় থাকুক না কেন তার তুল্য সংখ্যাটা কত হবে তা আমরা আজকে বের করব। তুল্য সংখ্যার পরে আমরা তুল্য ভরটা বের করবো। আমরা তুল্য ভর সমান একটা সূত্র কিন্তু আমরা সবাই জানি, হ্যাঁ? তুল্য ভর বের করতে গেলে আমাদের আণবিক ভর বাই কি তুল্য সংখ্যা, অর্থাৎ যে যৌগটা তুমি তুল্য ভর বের করতে চাইবা ওইটার আণবিক ভরে আমরা তোমার কি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের তুল্য ভরটা চলে আসে, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসে খুব সহজে আমরা সবগুলো তোমরা ইতিমধ্যে দেখতে পারতেছো যে আমরা তুল্য সংখ্যা কাকে বলে, ধাতু অধাতু, এসিড ক্ষার, লবণ, তারপর জারক বিজারক সবগুলোই আমরা কিন্তু ধাপে ধাপে লিখে রেখেছি। প্রত্যেকটার ক্ষেত্রে তুল্য সংখ্যাটা কিভাবে বের করা যায় আমরা আজকে বের করার চেষ্টা করবো, ঠিক আছে? তো প্রথমে তুল্য সংখ্যাটা কাকে বলে? তাহলে তুল্য সংখ্যা তো কোনো রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, কোনো রাসায়নিক সত্তা বা পদার্থ, কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা বা কি পদার্থ তোমার কি করবে, যতগুলো ইলেকট্রন দান অথবা তোমার কি করে গ্রহণ করে, যতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করবে সেই সংখ্যা কি তোমার কি বলা হবে, তুল্য সংখ্যা বলা হবে, ঠিক আছে? কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা বা পদার্থ যতগুলো ইলেকট্রন দান অথবা গ্রহণ করে সেই সংখ্যাকে আমরা কি বলবো, তুল্য সংখ্যা বলবো। এই ক নম্বরে প্রায় সংখ্যাটা এসে থাকে, এই জন্য আমরা লিখে দিলাম, সবাই একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে? তো তুল্য সংখ্যার ক্ষেত্রে আমরা ধাতু অধাতু, যদি তুমি কোনো একটা ধাতু বা অধাতু দেওয়া হয় তাহলে তার যুজনী অর্থাৎ ব্যালেন্সিটা হবে আমাদের তুল্য সংখ্যা। এসিড ক্ষারের ক্ষেত্রে এসিডটা সবাই আমরা জানি, এসিড অর্থাৎ কোন একটা পদার্থ যতগুলো H+ অর্থাৎ প্রোটন ছাড়তে পারে তোমার কি স্বাভাবিকভাবে ওই অ্যাসিডটি আমার ওই অ্যাসিডের সংখ্যাটাই অর্থাৎ এই প্রোটনের সংখ্যাটাই হবে তোমার কি ওই তার তুল্য সংখ্যা, ঠিক আছে? অ্যাসিড অথবা ক্ষার কাকে বলে এটা আমরা সবাই জানি। যে সকল পদার্থ জলীয় দ্রবণে তোমার কি H+ আয়ন প্রদান করতে পারে তাদেরকে আমরা অ্যাসিড বলি। আর ক্ষার কাকে বলা হয়, যে সকল পদার্থ জলীয় দ্রবণে OH+ আয়ন প্রদান করতে পারে তাকে আমরা কি বলি, ক্ষার বলি। অর্থাৎ অ্যাসিডটা যতগুলো প্রোটন ছাড়তে পারে ওইটাই তার তুল্য সংখ্যা, আর ক্ষারটা যতগুলো OH- ছাড়তে পারে এটাই তার কি সংখ্যা, তুল্য সংখ্যা, ঠিক আছে? লবণ, লবণের ক্ষেত্রে কোন একটা পদার্থ কোন একটা বিক্রিয়ার মধ্যে লবণ হিসাবে কাজ করবে, যেমন ফেরাস সালফেট, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? যদি তোমার কি লবণ হিসাবে কাজ করে, যেমন মনে করো ফেরাস সালফেট অথবা তোমার কি সোডিয়াম ক্লোরাইড, তখন তার আর যেই তুল্য সংখ্যাটা হবে ওটা হচ্ছে ক্যাটায়নের চার সংখ্যা। তার তুল্য সংখ্যাটা হবে তোমার কি ক্যাটায়নের চার সংখ্যা। আর জারক বিজারক আমরা সবাই জানি, জারক হচ্ছে তোমার কি ইলেকট্রন, জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, বিজারক পদার্থ ইলেকট্রন কি করে, দান করে। আর যতগুলো দান যতগুলো গ্রহণ করবে ওইটা হবে তার কি সংখ্যা, তুল্য সংখ্যা। কথা বুঝতে পারছি? তাহলে আমরা প্রথম থেকে যদি একবার দেখি তোমার কি, যেমন এরা স্বাভাবিকভাবেই তোমার কি যেমন ধাতুর ক্ষেত্রে আসো সোডিয়াম, ধাতুর ক্ষেত্রে আমরা আসি সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর তোমার কি অ্যালুমিনিয়াম, এরা কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, ঠিক আছে? এবং এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে যতগুলো ইলেকট্রন তারা কি করতে পারে, দান করে। এরা যেহেতু সবাই ধাতু তাহলে তারা যতগুলো ইলেকট্রন দান করবে এটাই তার কি সংখ্যা, তুল্য সংখ্যা। তো সোডিয়াম সাধারণত আমরা জানি কয়টা ইলেকট্রন দান করে, একটা, এই জন্য সোডিয়ামের তুল্য সংখ্যা হবে কত, 1। ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দান করে, 2টা, এই জন্য ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা হবে কত, 2। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করে, এই জন্য অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা হবে কত, 3, ঠিক আছে? আবার যদি একটা অধাতুর ক্ষেত্রে আমরা চিন্তা করি ক্লোরিন, তো ক্লোরিন তোমার একটা অধাতু, সাধারণত সে নরমালি ইলেকট্রন গ্রহণ করে। তো যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে ক্লোরিন তার সর্বশেষ কত ইলেকট্রন হবে, 7টা। সে একটা ইলেকট্রন গ্রহণ করলে তোমার কি তার অষ্টক পূর্ণ হয়, এই জন্য তার তুল্য সংখ্যা হবে কত তোমার, 1। কথা বুঝতে পারছি? ক্যালসিয়ামের ক্ষেত্রে আসো, ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন দান করে, 2টা, এই জন্য তার তুল্য সংখ্যা হবে কত, 2। কথা বুঝতে পারছি? অর্থাৎ ধাতুর ক্ষেত্রে তারা সরাসরি রাসায়নিক বিক্রিয়া, অধাতুর ক্ষেত্রে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। যতগুলো ইলেকট্রন দান গ্রহণের মাধ্যমে তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এটাই হবে তোমার কি ধাতু অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা, যেটাকে আমরা সাধারণত কি বলি, যোজনী বলি, ঠিক আছে? তারপর আসে এসিড অথবা ক্ষার। আমরা সহজে বলছি একটা এসিড অথবা ক্ষার যতগুলো H+ অথবা OH- ছাড়তে পারে এটাই তার কি সংখ্যা, তুল্য সংখ্যা, ঠিক আছে? যেমন তুমি এসিডের ক্ষেত্রে আসো HCl, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখি তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে H+ করা ছাড়তে পারে একটা, এই জন্য HCl এ তোমার কি তার তুল্য সংখ্যা কত হবে, 1 হবে। তুমি যদি সালফিউরিক অ্যাসিডে আসো H2SO4, তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে কয়টা প্রোটন ছাড়তে পারে, 2টা, এই জন্য তোমার তার তুল্য সংখ্যা হবে 2। নাইট্রিক অ্যাসিডে আসো, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে সে কয়টা প্রোটন ছাড়তে পারে, একটা, এই জন্য তার তুল্য সংখ্যা হবে 1।
ঠিক আছে, H3PO4 ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডে তোমার কি কটা H+ থাকতে পারে? 3টা। এজন্য তার তুল্য সংখ্যা কত হবে? যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, যেমন কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে একটা OH- থাকতে পারে, এজন্য তার তুল্য সংখ্যা হবে কত? 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই ক্ষেত্রে 2টা OH- থাকতে পারে, এজন্য তার তুল্য সংখ্যা কত? 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষেত্রে 3টা OH- থাকতে পারে, এজন্য তার তুল্য সংখ্যা কত হবে? 3। অর্থাৎ সহজ হিসাব করে রাখবা, এসিড এবং ক্ষারের ক্ষেত্রে যতগুলো H+ এবং OH- থাকতে পারে এটা তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। ঠিক আছে, লবণের ক্ষেত্রে আসো। দেখো আমরা বলছি যে লবণের ক্ষেত্রে ক্যাটায়নের চার সংখ্যাটা হবে তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। যেমন আমরা ফেরাস সালফেট লিখলাম, কি লিখলাম আমরা? ফেরাস সালফেট। তো ফেরাস সালফেট লিখলাম, এই ক্ষেত্রে ফেরাস সালফেট যদি কোনো বিক্রিয়ায় লবণ হিসাবে কাজ করে, কি হিসাবে কাজ করে? লবণ হিসাবে কাজ করে, তাহলে হবে তার ক্যাটায়নের চার সংখ্যা। যেহেতু সালফেট 2-, তাহলে আয়রনের অবশ্যই কত হবে? 2+। এই ক্ষেত্রে তার চার সংখ্যা ক্যাটায়নের চার্জ মানে কি ধাতু, ধাতু যদি ক্যাটায়ন হিসেবে কাজ করে, তাহলে ক্যাটায়নের চার সংখ্যা 2 মানে তার তুল্য সংখ্যা কত? 2। সোডিয়াম ক্লোরাইড, সে যদি লবণ হিসেবে কাজ, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার কথা বলতেছি আমরা, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, তার তুল্য সংখ্যা কত হওয়ার কথা? যেহেতু ধাতুর ক্ষেত্রে তার চার সংখ্যা +1, এই ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে? 1 হবে, ঠিক আছে। যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, সে যদি লবণ হিসেবে কাজ করে, এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের চার সংখ্যা +2, তার তুল্য সংখ্যা কত হবে? 2। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, সে যদি লবণ হিসেবে কাজ করে, এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের চার সংখ্যা +3, এই জন্য তার তুল্য সংখ্যা কত হবে? 3 হবে। কথা বুঝতে পারছি? অর্থাৎ যদি কোনো পদার্থ কোনো বিক্রিয়ার মধ্যে লবণ হিসেবে কাজ করে, তখন তার তুল্য সংখ্যাটা হবে ওই লবণের ধাতু যেটা থাকবে তার, অর্থাৎ যে ক্যাটায়নটা থাকবে, ক্যাটায়নের চার সংখ্যার পরিমাণটা হবে তার তুল্য সংখ্যা, ঠিক আছে। আর জারক বিজারকের কথা যদি আমরা আসি, জারক মানে কি, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে সাধারণত ইলেকট্রন আদান প্রদান ঘটে, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা পদার্থ ইলেকট্রন দান করে, আর একটা পদার্থ ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তো যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা আমরা বলি জারক পদার্থ, আর যে পদার্থ ইলেকট্রন দান করে তারা আমরা কি বলি? বিজারক পদার্থ বলি, ঠিক আছে। যেমন তোমার মনে করো আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগের কথা যদি একটু চিন্তা করি, এই ক্ষেত্রে সোডিয়াম ধাতু হওয়ার কারণে সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়ন গঠন করে, আর ক্লোরিন অধাতু হওয়ার কারণে সে একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি ঋণাত্মক আয়ন তৈরি করে, তারপরে তোমার কি সোডিয়াম আর ক্লোরিন একত্রে মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করে। এই ক্ষেত্রে যেহেতু সোডিয়াম তোমার কি ইলেকট্রন দান করে ধনাত্মক অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়েছে, এই ক্ষেত্রে সোডিয়ামটা হচ্ছে কোন পদার্থ? বিজারক পদার্থ, ঠিক আছে। আর ক্লোরিনটা যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে এবং তোমার কি গ্রহণ করার মাধ্যমে বিক্রিয়া অংশগ্রহণ করছে, এই কারণে ক্লোরিনটা হচ্ছে তোমার কি পদার্থ? জারক পদার্থ। এই ক্ষেত্রে আমরা যদি তাদের তুল্য সংখ্যাটা বলি, সোডিয়াম যেহেতু তোমার কি একটা ইলেকট্রন দান করে তোমার ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করেছে, এই জন্য তার তুল্য সংখ্যা 1। ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি তার সাথে বন্ধন তৈরি করেছে, এই ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে? 1 হবে, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস দেখি, যেমন মনে করো Fe2+, Fe কত প্লাস? 2+, ঠিক আছে। সে আমার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe কত প্লাস হইছে? 3+ হইছে। এই ক্ষেত্রে তুমি দেখো যেহেতু সে দান করছে, অর্থাৎ তার সংখ্যা 2+ থেকে 3+ হইছে, তাহলে আমরা জানি প্লাস থেকে প্লাস যদি বাড়ে, ঠিক আছে, তাহলে অবশ্যই জারণ অর্ধ বিক্রিয়া গঠন ঘটিতে হয়। তাহলে এই ক্ষেত্রে সে যেহেতু জারণ বিক্রিয়া অংশগ্রহণ করছে, তার মানে সে কোন পদার্থ? বিজারক পদার্থ। এবার দাও 2+ থেকে 3+, কতগুলো বাড়ছে? একটা। এই জন্য এই ক্ষেত্রে Fe2+ থেকে যদি Fe3+ হইছে, তার তুল্য সংখ্যা হবে কত? 1, ঠিক আছে। আবার যদি এরকম হয়, মনে করো Fe3+ থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করে, কত হয়েছে? Fe2+। এবার দাও প্লাস থেকে প্লাস কমছে, তো প্লাস থেকে প্লাস কমার কারণে এই ক্ষেত্রে তোমার কি আমরা জানি সাধারণত বিজারণ অর্ধবিক্রিয়া সম্পূর্ণ হয়েছে, আর বিজারণ অর্ধবিক্রিয়া মানে হচ্ছে আমাদের এটা কোন পদার্থ হবে? অবশ্যই জারক পদার্থ। আর দেখো তাহলে যেহেতু জারক পদার্থ, তাহলে 3+ থেকে 2+, তাহলে এই ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? 1। তো 2+ থেকে 3+, এই ক্ষেত্রে পার্থক্য 1 মানে তার তুল্য সংখ্যা 1। এই ক্ষেত্রে Fe3+ থেকে Fe2+, এই ক্ষেত্রে তার পার্থক্য 1 মানে তার তুল্য সংখ্যা কত? 1। কথা বুঝতে পারছি? এই ক্ষেত্রে আমরা সাধারণত জানি আয়রন অর্থাৎ তোমার কি করতে পারে? জারক বিজারক উভয় রূপে কি করতে পারে? কাজ করতে পারে। দেখো এখানে 2+ থেকে 3+ হয়েছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সে তোমার কোন পদার্থ হিসেবে কাজ করছে? বিজারক পদার্থ হিসেবে। কোন পদার্থ হিসেবে কাজ করছে? বিজারক পদার্থ, কারণ সে দান করছে। আর এই ক্ষেত্রে তোমার কি জারক পদার্থ রূপী, কেন? কারণ সে তোমার কি করছে? গ্রহণ করছে। 3+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হয়েছে। এই ক্ষেত্রে Fe2+ থেকে একটা ইলেকট্রন দান করে কিসে পরিণত হয়েছে? Fe3+ এ পরিণত হয়েছে। কথা বুঝতে পারছি? অর্থাৎ আমরা খুব সহজেই কিন্তু ওই ধাতু অধাতু এসিড ক্ষার লবণ এবং জারক বিজারকের তুল্য সংখ্যাটা আমরা খুব সহজে বের করতে পারি। আমাদের তো বলাই বাহুল্য আর কি, যে তোমার এমসিকিউ বলো বা যে কোনো পরীক্ষার মধ্যে বলো, আমাদের অ্যাডমিশন টেস্ট, বোর্ড পরীক্ষা সব জায়গায় কিন্তু এই তুল্য সংখ্যা থেকে আমাদের প্রশ্ন আছে। এইচএসসি কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার কি, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের এই তুল্য সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা ধাতু অধাতুর ক্ষেত্রে সহজে বলতে পারি তোমার কি, যেহেতু তারা সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, যে কটা ইলেকট্রন দান গ্রহণ করে তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, ওইটাই তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। এসিড এবং ক্ষারের ক্ষেত্রে সহজে বললে, অর্থাৎ কোনো একটা এসিড অথবা ক্ষার যতগুলো H+ এবং OH+ থাকতে পারে, এটাই তার কি সংখ্যা?
সংখ্যা? তুল্য সংখ্যা। লবণের ক্ষেত্রে কোনো একটা পদার্থ কোনো বিক্রিয়ায় যদি লবণ হিসাবে কাজ করে, ঠিক আছে, তো ওই লবণের যে ক্যাটায়নটা থাকবে ওই ক্যাটায়নের তার সংখ্যাটাই হবে তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। আর জারক বিজারক ক্ষেত্রে অর্থাৎ যে কটা ইলেকট্রন দান অথবা তোমার কি গ্রহণ করে, অর্থাৎ জারক পদার্থ হোক বিজারক পদার্থ, তাদের যে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যাটা, ঠিক আছে, ওইটাই হবে তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। কথা বুঝতে পারছি? তাহলে আমরা চাইলে কিন্তু খুব সহজে এরকম ভাবে তুল্য সংখ্যাগুলো খুব সহজে কি করতে পারি? মনে রাখতে পারি। তো আশা করি আজকে ক্লাসের পরে তো যদি ক্লাসটা আমরা ঠিক মনোযোগ দিয়ে করতে পারি তাহলে আমাদের আশা করি আজকের ক্লাসের পরে আর কোনো সমস্যা থাকবে না। আমরা বাকিটা শেষ করে দিব, ঠিক আছে। তুল্য সংখ্যার পরে আসবে তুল্য ভর। তুল্য সংখ্যার পরে কি আসবে? তুল্য ভর আসবে, ঠিক আছে। তো তুল্য ভর, হ্যাঁ, তুল্য ভর সমান সূত্র কি তোমার? কি আণবিক ভর, আণবিক ভর বাই হচ্ছে তোমার কি? তুল্য সংখ্যা, ঠিক আছে। যেমন মনে করো আমরা ধরলাম সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার বলা হয়েছে তুল্য ভর কত? তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা সবাই জানি 98। যদি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 হয় তাহলে যদি তার আমরা তুল্য ভরটা বের করতে যাই তা আণবিক ভর 98। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা একটু ব্যাখ্যা করে দেখি H2SO4, যদি আমরা তারা একটু ভাঙি তাহলে H প্লাস আর হচ্ছে তোমার কি SO4 2 এই ক্ষেত্রে তারা যদি দেয় তাহলে এই ক্ষেত্রে অবস্থা তোমার H প্লাস কয়টা? দুইটা। তাহলে এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডে সে কয়টা প্রোটন ছাড়তে পারে? দুইটা। এজন্য তার তুল্য সংখ্যা হবে কত? 2। যদি ভাগ করো তাহলে সম্ভবত 49 হবে। কথা বুঝতে পারছি? আমরা আরেকটা জিনিস যদি দেখি, যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেটে তার তুল্য ভর কত? ক্যালসিয়াম কার্বনেট তুল্য ভর মানে ক্যালসিয়াম আণবিক ভর হচ্ছে তোমার 100। এই ক্ষেত্রে সে যদি লবণ হিসাবে কাজ করে তাহলে ক্যাটায়নের তার সংখ্যা কত? প্লাস 2 প্লাস। তাহলে অবশ্যই 100 রে আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তাহলে এই ক্ষেত্রে তার তুল্য ভর কত হবে? 50, ঠিক আছে। তারপরে যদি আমরা আরেকটা দেখি, মনে করো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দুটার ক্ষেত্রে যদি তুমি তুল্য ভর বের করতে যাও তাহলে কি করা লাগবে? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? তোমার 58.5, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? 40। তাহলে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সে লবণ হিসাবে কাজ করতে তাহলে ক্যাটায়নের চার্জ কত? 1, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে এক দা ভাগ করবা। ঠিক সেম দেখো এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে এই ক্ষেত্রে যে যদি খালি হিসাবে কাজ করে তাহলে সে কয়টা ওয়েস্ট ব্যালেন্স ছাড়তে পারে? একটা। তাহলে এই ক্ষেত্রে তারা এক দ্বারা ভাগ করবা। তাহলে কিন্তু এক দ্বারা ভাগ করলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে সহজ হিসাবে যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা যদি তার আণবিক ভরটা জানি তাহলে তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই কিন্তু ওই যৌগের তুল্য ভরটা কি করবে? চলে আসবে। তো আমরা তুল্য সংখ্যা এবং তুল্য ভর, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। তো আজকে ক্লাসটা দেখার পর আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। তো সবাই আমাদের রসায়ন গড় এবং এনসি এর সাথে থাকবে। রসায়নের খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কঠিন জিনিসগুলো বিভিন্ন গান, কবিতা, ছন্দের সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে তোমাদের রসায়নের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। তো সবাই এনসি এবং রসায়ন গড়ের পাশে থাকবে। ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে, বন্ধুদেরকেও রসায়ন গড়ের সাথে বা এনসি এর সাথে যুক্ত হওয়ার জন্য বলে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।